নমস্কার সবাইকে, আমি ঋতব্রত আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমাদের রাজ্যের বর্তমান রাজনীতি নিয়ে এবং আমাদের রাজ্যের বর্তমান রাজনীতিতে যারা মূল চরিত্র অর্থাৎ যারা মূল দল, সেই দলগুলোর ইমিডিয়েট ফিউচার কী, অর্থাৎ এই যে অদূর ভবিষ্যতে ইলেকশনগুলো আসছে সেখানে তারা কেমন রেজাল্ট করতে পারে, তাদের নেতৃত্বের অবস্থান কী হবে বা তাদের পরিণতি কী হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা বিশ্লেষণ এই ভিডিওতে আমি করব। যদিও সুদূর ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, কারণ রাজনীতি নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর, যেই ফ্যাক্টরগুলো সময়ের সাথে সাথে বদলে যায়। কেউ 2004-এ দাঁড়িয়ে ভাবেনি যে 2014 সালে মাত্র 10 বছর বাদে নরেন্দ্র মোদী এমন মহাশক্তিমান লিডারে বা নেতায় পরিণত হবেন এবং দেশের প্রধানমন্ত্রী হবেন। কেউ 2000 সালেও ভাবেনি যে 2006 সালে এমন একটি ঘটনা ঘটবে বা এমন একাধিক ঘটনা ঘটবে যার ফলে মমতা ব্যানার্জি আবার কামব্যাক করবেন এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতি অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, অনেক ঘটনা রাজনীতিকে চালিত করে, অনেক ঘটনা এমন ঘটে যায় যেটা রাজনৈতিক পট চরিত্র সব কিছু আমূলভাবে বদলে দেয়। সুতরাং 10 বছর পর কী হবে, 15 বছর পর কী হবে, সেটা কারোর পক্ষেই গেস করা খুব মুশকিল, এবং যদি কেউ করে থাকেন তাহলে সেটা অনেকটা অন্ধকারে তীর ছোড়ার মতো বিষয়। লেগে গেলে আন্দাজে লেগেছে। কিন্তু যেটা আমরা বলতে পারি, কারেন্ট যে ট্রেন্ড, কারেন্ট ঘটনাগুলোর যা প্রভাব রাজনীতিতে, তার ফলে যেটা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে সেটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। তো দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেস যারা এই মুহূর্তে শাসক দল তাদেরকে নিয়ে একটা ছোট করে আলোচনা সেরে ফেলি। তৃণমূল কংগ্রেস এখন যে অবস্থানে রয়েছে সেটা খুব মজাদার একটা অবস্থান। দেখুন, 2011 সালে ওরা ক্ষমতায় এসেছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে। 2011 সালে তিনি ক্ষমতায় আসার পর অনেক সোশ্যাল স্কিম করেছেন এবং যার উপকার কিন্তু ডাইরেক্টলি মানুষ পেয়েছে, গরিব মানুষ পেয়েছে। গরিব মানুষ এই সমস্ত স্কিম দ্বারা উপকৃত হয়েছে। সিপিএম বা কংগ্রেস বা বিজেপি অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, অনেকভাবে খবর তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব। কন্যাশ্রী নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই যে প্রকল্পগুলো, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন বা যুবশ্রী বলুন, সেটা সাধারণ মানুষকে যেভাবে টাচ করে, এবং বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কিন্তু মানুষ তার প্রতিফলন ভোট বাক্সে ঘটায়, এবং যার ফলে মমতা ব্যানার্জি কিন্তু এত নেগেটিভিটি সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, দুর্নীতি রয়েছে, চাকরি নেই, এবং যেই অভিযোগগুলো বাস্তব, এই সরকার বহু ক্ষেত্রেই খুব ব্যর্থ। কিন্তু এই যে সোশ্যাল স্কিমগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, তারা কিন্তু সাধারণ মানুষ, তারা উপকৃত হয়েছে। এই জায়গায় কিন্তু বিরোধীরা সেটাকে কমব্যাট করতে পারছে না। নেগেটিভিটি রয়েছে, সমালোচনা রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি তার ভোটটা ধরে রেখেছে। 2011 থেকে 2016 সাল অবধি গোল্ডেন টাইম। এটা হয় যখন একটি সরকার চলে যায়, নতুন একটি সরকার আসে, তখন মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি থাকে এবং সেই সরকার তখন অনেকগুলো প্ল্যান এক্সিকিউট করে, এবং সেটা সিপিএম আমলেও হয়েছিল, যখন 77 থেকে 82-83 সাল পর্যন্ত প্রচুর কাজ হয়েছিল। তো এখানেও হয়েছে 2011 থেকে 2016 সাল পর্যন্ত। কিন্তু তার সাথে যেটা হয়েছে, কিছু মানুষ নিজেদেরকে ওমনিপোটেন্ট ভাবা শুরু করেছে। ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। তৃণমূলের যে সমস্ত লোকাল লিডার আছে বা বিভিন্ন কমিটিতে বসে রয়েছেন, পঞ্চায়েত থেকে শুরু করে একদম উপর অবধি, তারা নিজেদেরকে সর্বশক্তিমান বলে ভাবতে শুরু করেছেন। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক কিছু অনিয়ম হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। সেজন্য 2016 থেকে 21 সাল পর্যন্ত যে সময়টা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গিয়েছে, সেটা অনেকটা মোহভঙ্গের একটা পটভূমিকা রচিত হয়েছে। সাধারণ মানুষ যে উপকার ওই স্কিমগুলো থেকে পাচ্ছিল সেগুলো তারা পেয়েছে, কিন্তু তার সাথে একই সাথে এমন বিষয় প্রকাশ্যে এসেছে যে সবটা কি সাধারণ মানুষ পাচ্ছে, নাকি মাঝখানে কেউ টাকা মেরে দিচ্ছে বা মাঝখানে কোনো বেনিয়ম অনিয়ম ইত্যাদি ঘটছে। তো সাধারণ মানুষ সেগুলো বুঝতে শিখেছে, সেগুলো নিয়ে মিডিয়া অনেক বেশি সচেতন হয়েছে। মিডিয়া
তৃণমূল কংগ্রেসের যে লবি সেখান থেকে সরে হয়তো বিজেপির দিকে একটু চলে গিয়েছে, সেই জন্য অনেক কিছু হয়তো যেগুলো প্রথম 5 বছর দেখাতে পারিনি সেটা দেখিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। পাল্লা দিয়ে দুর্নীতি বেড়েছে, কারণ সময় বেড়েছে সরকারের, সরকার আরও শক্তিশালী হয়েছে, যার ফলে পাল্লা দিয়ে দুর্নীতি বেড়েছে, অনেক কিছু ঘটেছে, ঠিক আছে, যার প্রভাব রাজনীতিতে পড়েছে। 2021 সালে মনে করা হচ্ছিল শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে বিজেপিতে চলে গেলেন, যে আরও অনেক নেতা কিন্তু বিজেপিতে চলে গিয়েছিলেন সেই সময়, তো মনে হলো যেন এবার পালাবদল ঘটবে। কিন্তু যারা একটু পলিটিক্সটাকে গ্রাউন্ড লেভেল থেকে রুটেড থাকে পলিটিক্সের সাথে, তারা কিন্তু বুঝে গিয়েছিল এটা ঘটতে পারে না, কারণ পোলারিটি বা ধ্রুবীয়তা তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করেছে। কিন্তু তৎসত্ত্বেও কিছু ভোটার এমন রয়েছে যারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে, যেহেতু তারা সরকারের স্কিমগুলো থেকে ডাইরেক্ট উপকার পাচ্ছে। এই যে ভোটটা, সেটা কিন্তু মমতা ব্যানার্জি 2011 সাল থেকেই ধরে রেখেছে। এরকম একটা ভোট ব্যাংক কিন্তু মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিরোধীরা বিরোধিতা করবেই, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব। এবং তারাই কিন্তু 2021 সালে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন, কারণ পোলারিটির একটা ইস্যু ছিল, সেখানে রিলিজিয়ান ওয়াইজ ভোট ভাগ হয়েছে, বিজেপির ভোট সেই জন্য অনেকটা বেড়ে গিয়েছে, এবং বিজেপি কিন্তু সেই ভোটটাকে কনসলিডেট করতে পারছে। বিজেপির একটা কোর ভোট ব্যাংক তৈরি হয়েছে। টেকনিক্যালি সেদিক থেকে যদি আমরা দেখি সংখ্যার নিরিখে, তাহলে তো বিজেপির জিতে যাওয়ার কথা। কিন্তু অনেক ভোটার, হিন্দু ভোটার রয়েছেন যারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেন, জাস্ট তার দে আর গেটিং লটস অফ বেনিফিটস ফ্রম দ্য সোশ্যাল স্কিমস ইমপ্লিমেন্টেড বাই মমতা ব্যানার্জি। তো সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জির একটা কোর ভোট ব্যাংক উভয় সম্প্রদায়ের মধ্যেই রয়েছে। যারা মাইনরিটি তারা তো মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, যেহেতু পোলার পলিটিক্সে এটা এইভাবেই ডায়নামিক্সটা তৈরি হয়েছে। কিন্তু যারা মেজরিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, তাদেরও কিন্তু একটা অংশ মমতা ব্যানার্জিকে ডিরেক্ট ভোট দিচ্ছে। এখন এই অবস্থায় আমরা দেখছি যে 2021 সালের পর থেকে, যেহেতু অনেকটা সময় চলে গেছে, 10 বছরের বেশি সময় চলে গিয়েছে, প্রচুর দুর্নীতির খবর বাইরে বেরিয়ে আসছে। তার সাথে প্রচুর ঘটনা ঘটছে যেগুলো কিন্তু সরকারকে ধারাবাহিকভাবে অস্বস্তিতে ফেলছে, ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি সরকারকে অস্বস্তিতে ফেলে যাচ্ছে। যেমন তিলোত্তমা কাণ্ড ঘটলো, বিভিন্ন ধর্ষণের ঘটনা, নারী অত্যাচারের ঘটনা, তার সাথে পাল্লা দিয়ে দুর্নীতি, এই পার্থ চ্যাটার্জির জেলে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঘটনা ঘটছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির সরকার অস্বস্তিতে পড়ছে, এবং হাইকোর্ট প্রত্যেকটা পদক্ষেপে সরকারকে বিচ্ছে। সরকার নিজেকে ডিফেন্ড করতে পারছে না। এই অবস্থায় অনেকে মনে করছে, যেহেতু এবারের লোকসভা ভোট থেকে শুরু করে 2021-এর বিধানসভা ভোটেও যখন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিষেক ব্যানার্জি কিন্তু খুব সুন্দরভাবে সেই দায়িত্বকে এক্সিকিউট করেছে। দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিটিক্সে আসলো, তখন কিন্তু অনেক সমালোচনা হয়েছিল তার কথাবার্তা নিয়ে, তার বাচনভঙ্গি থেকে শুরু করে তার সব কিছু নিয়ে। তার মানে যেহেতু তিনি মমতা ব্যানার্জির ভাইপো, সেহেতু তার নামই একটা হয়ে গিয়েছে ভাইপো, তাই কিন্তু অনেকভাবে ব্যঙ্গ বিদ্রূপ এগুলো করা হয়েছে বিরোধী দলের থেকে, এবং সেটা অস্বাভাবিক নয়। এবং মনে হয়েছিল পশ্চিমবঙ্গে অন্তত এই যে ডাইনেস্টিক পলিটিক্স, সেটা চলবে না। সেটা উত্তরপ্রদেশে চলতে পারে, বা অন্য কোনো জায়গায় চলতে পারে, বা সেন্ট্রালেও চলতে পারে, পশ্চিমবঙ্গে চলবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সময়ের সাথে নিজেকে খুব দক্ষভাবে তৈরি করেছে। তার বিরুদ্ধে হাজারটা সমালোচনা থাকতে পারে, কিন্তু তিনি কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন, এবং এখন কিন্তু তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এটা তিনি তৈরি করেছেন, এবং তার দৌলতেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রথমবারের জন্য এরকম ডাইনাস্টিক পলিটিক্স দেখলো। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মনে দাগ না কাটতে পারতেন, তাহলে হয়তো তিনি এতদিনে সাফ হয়ে যেতেন, বা রাজনীতির যে ধারাবাহিকতা, রাজনীতির যে প্রবাহ, সেখানে তিনি ভেসে যেতেন। কিন্তু তিনি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছেন, এবং যথেষ্ট শক্ত সাবলীলভাবেই দাঁড়িয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারের লোকসভা ভোটে 2024-এ যেটা হলো, তার আগে 2021-এর বিধানসভা ভোটে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার তৃণমূলে যেটা হচ্ছে সেটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে একটা কন্ট্রাডিকশান। কে নাম্বার ওয়ান? একটা সময় পর্যন্ত তৃণমূলে একটাই ভরকেন্দ্র ছিল, সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি।
কিন্তু এখন তৃণমূলের দুটো ভরকেন্দ্র, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবং তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জি, হয়তো বর্তমান মমতা ব্যানার্জি কিন্তু ভবিষ্যৎ অবশ্যই অভিষেক ব্যানার্জি। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ করবার অবকাশই থাকে না। তো সেক্ষেত্রে এখন যারা নেতারা রয়েছেন তারা কোন শিবিরে গিয়ে ভিড়বেন সেটা বুঝে পাচ্ছেন না। এই যেমন ফিরহাদ হাকিম বা সৌগত রায় এই দুদিন আগেই বললেন যে পুলিশ ঠিকঠাক করে কাজ করতে পারছে না বা পুলিশের পারফরমেন্স খুব খারাপ। পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি, তার সাথে সাথে হুমায়ুন কবির বলে উঠলেন এখন অভিষেক ব্যানার্জির পুলিশ মন্ত্রী হওয়া উচিত। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাজ এ পুলিশ মিনিস্টার শি ইজ ইনকম্পিটেন্ট, তার জায়গায় অভিষেক ব্যানার্জির পুলিশ মন্ত্রী হওয়া উচিত। গোটা মানেটা এটাই দাঁড়ায়। এর সাথে সাথে যেটা হলো আর কি, ববি হাকিম নিজেকে ডিফেন্ড করলেন যে মমতা ব্যানার্জি শেষ কথা এই দলের, মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ জিততে পারবে না। আবার একই সাথে কল্যাণ ব্যানার্জি এসে ববি হাকিম, সৌগত রায়, হুমায়ুন কবিরকে একসাথে বিঁধলেন যে মমতা ব্যানার্জি শেষ কথা, অভিষেক ব্যানার্জি নিজের সময় আসবে, কিন্তু মমতা ব্যানার্জি শেষ কথা। হুমায়ুন কবির, সৌগত রায়, ববি হাকিম অভিষেক ব্যানার্জিকে বেশি করে প্রমোট করছে বলে সেটা দলের পক্ষে ক্ষতি সাধন করছে। কল্যাণ ব্যানার্জির কথার অন্তর্নিহিত মানে সেটাই। এমনকি তিনি ববি হাকিম এবং সৌগত রায়কে নারদার কথা নিয়েও একটু ঠুকেছেন। তো এই হচ্ছে তৃণমূলের ভেতরে বর্তমানকার অবস্থা। অর্থাৎ দুটো ভরকেন্দ্র রয়েছে, কোন ভরকেন্দ্রের কাছাকাছি মানুষ যাবেন, নেতামন্ত্রীরা যাবেন, সেটা তারা স্থির করতে পারছেন না। এই সময়টা খুব ভাইটাল। আপনারা যদি ডাইনেস্টিক পলিটিক্স ফলো করেন তাহলে দেখবেন এই সময় কিন্তু একটা মনোমালিন্য হয়। মুলায়ম সিংয়ের বাবা ছিলেন মুলায়ম সিংয়ের পুত্র হচ্ছে অখিলেশ যাদব, অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং। অখিলেশ যাদবের সাথেও কিন্তু মুলায়ম সিংয়ের এই ক্ষমতা নিয়েই একটা ঝামেলা হয়েছিল শেষ দিকে। এবং এমন অবস্থা হয় যে সমাজবাদী পার্টি দুভাগে প্রায় বিভক্ত হয়ে যায়। এই একই জিনিস আমরা এনসিপিতে দেখেছি। তো এটা কিন্তু ডাইনাস্টিক পলিটিক্সের ক্ষেত্রে খুব কমন ঘটনা। তো মমতা ব্যানার্জি কবে ছাড়বেন, অভিষেক ব্যানার্জি কবে সর্বোচ্চ সিংহাসনে অধিষ্ঠিত হবেন তৃণমূল কংগ্রেসের ভেতরে, সেটা নিয়ে কিন্তু একটা ডামাডোল চলছে, সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। এবং তার প্রভাব পড়ছে নেতা মন্ত্রীদের ওপর। তৃণমূলকে যদি ইনিশিয়ালি কোনো কিছু ট্রাভেলে ফেলতে পারে তবে কিন্তু এই কন্ট্রাডিকশানটা ফেলবে। একে তো দুর্নীতি রয়েছে, তার সাথে হাজার ঘণ্টা অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন অস্বস্তিতে পড়ছে, সেটা বিরোধীরা এনক্যাশ করতে পারছে না, আলাদা কথা। কিন্তু এর সাথে যদি এই কন্ট্রাডিকশানটা যোগ হয়, ভেতরের ডামাডোলটা যোগ হয়, তবে কিন্তু পরের ইলেকশানগুলোতে তার একটা প্রভাব ভোট বাক্সে পড়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং সেদিক থেকে তৃণমূলের ভবিষ্যৎ কিন্তু খুব যে উজ্জ্বল সেটা বলা যাবে না। দে হ্যাভ টু ফাইট, দে হ্যাভ টু সেটেল দ্য থিংস। তাদের মধ্যে যে কন্ট্রাডিকশানটা আছে সেটা তাদেরকে নিউট্রালাইজ করতে হবে। একই সাথে যে সমস্ত অস্বস্তিতে তারা পড়ছে প্রত্যেক দিন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে চাকরি দুর্নীতি, অনিয়ম বেনিয়ম, এই সমস্ত বিষয়েও তাদের একটা স্পষ্ট অবস্থান থাকতে হবে এবং মানুষকে আশ্বাস দিতে হবে যে তারা সত্যি সত্যি এই যে লুফলসগুলো আছে, এই যে অন্ধকার দিকগুলো আছে, সেখান থেকে তারাও বেরোতে চায়। তবে কিন্তু একটা ভালো কিছু হতে পারে, বা তারা আরও 10-15 বছর হয়তো ক্ষমতায় থেকে যেতে পারে। আপাতত তৃণমূল কংগ্রেসের যেটা স্ট্রংগেস্ট পার্ট এই ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো একটা হচ্ছে ধ্রুবীয় ভোট, মাইনরিটি ভোট পুরোটা তৃণমূল কংগ্রেসের দিকে যায়। এবং আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি দ্বারা যে সোশ্যাল স্কিমগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে সেগুলো, তার কিন্তু একটা জোর রয়েছে। সুতরাং ভার্সেস হয়ে যাচ্ছে, একদিকে ধ্রুবীয় ভোট, তার সাথে সাথে মমতা ব্যানার্জির সোশ্যাল স্কিম ভার্সেস তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা কৃত হাজারটা করাপশান, অনিয়ম বেনিয়ম এবং ভেতরে যে ডামাডোল পরিস্থিতি সেটা। তো এই দুটো যদি আমরা দুদিকে রাখি, দাঁড়িপাল্লায় কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে সেটা সময় বলবে। তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা এটাই। এবার আসি পরের যে মুখ্য আমাদের বিরোধী দল, সেখানে হচ্ছে বিজেপি রয়েছে। আমরা সবাই জানি বিজেপি এখানে অনেক খবর তৈরি করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। চোকার্সের মতো হয়ে যাচ্ছে আর কি, সাউথ আফ্রিকার মতো কেসটা আর কি। হ্যাঁ,
মানে 2021 সালে এত ঘটনা ঘটলো, এত রথযাত্রা, শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন, প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো তৃণমূল নেতা বিজেপিতে চলে যাচ্ছে, কিন্তু তারপর কি হলো? লবডঙ্কা। বিজেপির আমার মনে হয় এখানে যে মূল প্রবলেমটা হয়, বিজেপি রাস্তার পলিটিক্স ছেড়ে বিজেপি কোর্টের পলিটিক্স করতে চায়। শুভেন্দু অধিকারী বড় নেতা, তার জনপ্রিয়তাও খুব ভালো, খুব বেশি, এবং মমতা ব্যানার্জির পর যদি কোনো গুরুত্বপূর্ণ নেতা থেকে থাকে পশ্চিমবঙ্গে, পার্টি নির্বিশেষে বলছি, যার জনমানসে একটা প্রভাব রয়েছে, সেটা শুভেন্দু অধিকারী। অস্বীকার করে লাভ নেই, তারও প্রচুর ফলোয়ার্স রয়েছে, ঠিক আছে। সে সোশ্যাল মিডিয়ায় গালাগালি আদান প্রদান হয়, দুই তরফের লোকই গালাগালি খায়, সেটা আলাদা কথা, কিন্তু শুভেন্দু অধিকারী বড় জননেতা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তৎসত্ত্বেও শুভেন্দু অধিকারী কেন যে রাস্তার পলিটিক্স না করে কোর্টের পলিটিক্স করছে, সেটা আমি বুঝতে পারছি না। এখন কোর্টের পলিটিক্স করলে একটা জিনিস হয় যে শহরাঞ্চলের যারা ভোটার, তাদের একটা সহানুভূতি পাওয়া যায় যে মানুষটা লড়ছে, এবং তার কিন্তু প্রভাব ভোট বাক্স আমরা দেখেছি। শহরাঞ্চলে কিন্তু বিজেপির প্রতি যে আস্থা, সেটা কিন্তু আগের থেকে বেড়েছে, এবং শহরাঞ্চলে কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করছে ধীরে ধীরে। কিন্তু গ্রামাঞ্চল যেখানে ভোট বেশি, সেখানে কিন্তু এই কোর্টের পলিটিক্স চলে না। সেখানে রাস্তায় নেমে যে পলিটিক্সটা, প্রত্যেক দিনের অনিয়ম বেনিয়ম, প্রত্যেক দিনের যে মানুষের অসুবিধে, মানুষ যে পুলিশের কাছ থেকে কোনো বিচার পাচ্ছে না, পুলিশের দ্বারা অত্যাচারিত হচ্ছে, শাসক দলের পার্টির লোকেদের দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, তার বিরুদ্ধে যে লড়াইটা, সেটা কিন্তু আবার কোর্টে করা যাবে না, সেটা রাস্তায় নেমে করতে হবে। রাস্তার পলিটিক্স কিন্তু বিজেপি করছে না। বিজেপি অত্যাধিক বেশি সিবিআই ইডির উপর নির্ভর হয়ে পড়েছিল প্রথমে। এখন দেখুন, বিজেপি একটা কেন্দ্রের দল, তো কেন্দ্রের দলের কিন্তু অনেক সীমাবদ্ধতা থাকে। তারা জানে যে তারা এবার লোকসভায় আসন কম পেয়েছে, তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি, 244-এ থমকে গিয়েছে। একদিকে নীতিশবাবু, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, এই দুটো স্ক্র্যাচে ভর দিয়ে তাদের চলতে হচ্ছে। নরেন্দ্র মোদী দক্ষ নেতা, তার আমি মনে করি না বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে, কারণ পরপর 3বার জেতা আমাদের বর্তমান দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থায়, সেটা খুব আনপ্রেসিডেন্টেড ব্যাপার। হ্যাটস অফ টু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সমসাময়িক কোনো নেতার নেই, কিন্তু তৎসত্ত্বেও এটা বাস্তব যে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর যেটা হচ্ছে যে বিজেপি কিন্তু কেন্দ্রীয় যে বিজেপি, তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একেবারে বিমাতৃসুলভ ব্যবহার করতে পারছে না। কোথাও একটা রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, কোথাও ফিউচারে যদি তৃণমূলকে কোনো ব্যাপারে দরকার পড়ে, বিল পাস করানোর থেকে শুরু করে সরকার টিকিয়ে রাখা পর্যন্ত অনেক ধরনের দরকার হতে পারে। তো বিজেপি কিন্তু কেন্দ্রীয় লেভেলের যে বিজেপি, তারা কিন্তু তৃণমূলের একেবারে স্ট্রংলি এগেনস্টে যেতে পারছে না বা পারবে না। এখানে রাজ্যের বিজেপি আটকে যাচ্ছে। রাজ্যের বিজেপি যে ভেবেছিল যে সিবিআই ইডি দিয়ে সবাইকে গ্রেপ্তার করে দেবে, মমতা ব্যানার্জি পর্যন্ত, সেটা আর হচ্ছে না বা হবেও না। তো এক্ষেত্রে রাজ্য বিজেপিকে যদি সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে হয়, তবে এক এবং একমাত্র উপায় হচ্ছে রাস্তার পলিটিক্সে তৃণমূলকে হার মানানো। বিজেপি কোর্টের পলিটিক্সে তৃণমূলকে হার মানিয়ে দিচ্ছে। সেই জন্য একাংশের মানুষ বুঝতে পারছে যে বিজেপি লড়াই করছে, কিন্তু বেশি অংশের মানুষ, গ্রামের মানুষ, তারা কিন্তু চায় যে যারা বিরোধী দল, সরকারের চোখে চোখ রেখে, বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা, শাসক দলের যারা রাজনৈতিক কর্মী, যারা অত্যাচার করছে, তাদের চোখে চোখ রেখে প্রতিবাদ করুক, রাস্তায় লড়ুক। তারা মার খাবে, তাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব তাদের জীবনে বাজে পরিণতিও নেমে আসবে, কিন্তু তৎসত্ত্বেও তারা লড়াই করবে। এটা কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন তো সিপিএমও এমন দুর্দণ্ড প্রতাপ শক্তি ছিল, তার বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করেছিল। ওই জন্যই হয়তো মমতা ব্যানার্জিকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিরোধী নেত্রী বলা হয়। কিন্তু কোথাও সেই দিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এখন তারা ডিপেন্ড করছেন হচ্ছে পোলার পলিটিক্সে, মেজরিটি ভোট। যেহেতু এখন নানাবিধ কারণে দেশ কেন্দ্রীয়ভাবেও আমরা যদি সারা দেশে দেখি, একটা কমিউনাল বিষয় ঢুকে গেছে রাজনীতিতে তীব্রভাবে, বা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর বাংলা তো একই পার্টিশনের মধ্যে দিয়ে আলাদা হয়েছে। বাংলায় কিন্তু এই কমিউনিজমের সেন্টিমেন্টটা অনেক বেশি তীব্র। কংগ্রেসের সময় এবং তারপর সিপিএমের সময় খুব সন্তর্পণে সেই সরকারেরা সেটাকে একটু চেপে রেখেছিল, এবং তারা এমনভাবে পলিটিক্সটা করছিল যাতে করে এটা আবার মাথাচড়া না দেয়। কিন্তু আনফর্চুনেটলি 2014 সালের পর থেকে
এবং অবশ্যই রাজ্য সরকারের কিছু অনর্থক অ্যাপিসমেন্ট সেখানে কিন্তু ভারসাম্যটা নষ্ট করে দিয়েছে। এখন কিন্তু পশ্চিমবঙ্গে কমিউনাল পলিটিক্স পুরোটা লিড করছে। পশ্চিমবঙ্গ পলিটিক্স ইজ মোস্টলি ড্রিভেন বাই কমিউনাল পলিটিক্স। এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। সেই জন্য কিন্তু বিজেপির ভোটটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের ভোট। বিজেপিকে কিন্তু সংখ্যালঘুরা তেমন ভোট দেয় না, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়। এবার বিজেপি হিসাব করছে 70-30-এ। এখন যে 100 জনের মধ্যে যে 70 জন সংখ্যাগরিষ্ঠ রয়েছেন, তারা তো সবাই বিজেপিকে ভোট দেবে না। বিজেপি চেষ্টা করছে ওই 70 জনের মধ্যে থেকে যেন বেশি সংখ্যক মানুষ আমাকে ভোট দেয়। যদি 50টা মানুষ আমাকে ভোট দেয় সেই 70 জনের মধ্যে, তাহলেই তো কেল্লাভ হতে। তো বিজেপি এইভাবে হিসেব করছে। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যদি ক্ষমতায় আসতে হয়, তবে কিন্তু কমিউনাল পলিটিক্স দিয়ে শুধু হবে না। গ্রামাঞ্চলের মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষের মন জয় করতে গেলে এক এবং একমাত্র উপায় হচ্ছে রাস্তার পলিটিক্সে জয়লাভ করা। এখন আমার মনে হচ্ছে বিজেপি লিডাররা সেটা বুঝে গেছে। তারা সিবিআই ইডি দিয়ে পশ্চিমবঙ্গ জয় করতে পারবে না। শুধুমাত্র কমিউনাল পলিটিক্স দিয়েও পশ্চিমবঙ্গ জয় করা যাবে না। হ্যাঁ, কমিউনাল পলিটিক্স দিয়ে একটা লেভেল পর্যন্ত কিন্তু লাভ হবে, একটা পয়েন্ট পর্যন্ত বিজেপি লাভ পাবে এবং সেটা বিজেপি পেয়েছে। বিজেপির এখন ভোট 37-38% যাই থাক, ওটা কোর ভোট, ওটা কমিউনাল পলিটিক্সের মারফতই বিজেপি ভোটটা পেয়েছে এবং সেটা বিজেপির থেকে চলে যাবে না, কোনো অবস্থাতেই যাবে না এখন যা রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু এই 38%কে যদি 46, 47, 50%-এ নিয়ে যেতে হয়, তবে কিন্তু রাস্তার পলিটিক্সকে বিজেপিকে হার মানাতে হবে তৃণমূলকে। অর্থাৎ রাস্তার পলিটিক্সে, রাস্তার রাজনীতিতে কিন্তু বিজেপিকে জিততে হবে এবং তৃণমূলকে হারাতে হবে। সেটা শুভেন্দুবাবুরা কতটা ভালো করে করতে পারবেন সেটা তো সময়ই বলবে। তবে শুভেন্দুবাবু একটু একটু করে পলিটিক্সের ধরন আবার বদলাচ্ছে। সুকান্ত মজুমদার, আমার বরং তাকে অনেক এখন অ্যাক্টিভ মনে হচ্ছে। তিনি কিন্তু রাস্তার পলিটিক্সটা ধীরে ধীরে করছেন এবং সেটাই কিন্তু জরুরি। এবং অবশ্যই দিলীপ ঘোষ, তিনি যদি থাকেন, তিনি রাস্তার পলিটিক্স করতেই অভ্যস্ত। তো এই জাতীয় পলিটিক্সই হওয়া উচিত এবং অবশ্যই কেন্দ্রীয় নেতারা বারবার এসে যদি পশ্চিমবঙ্গে প্রচার করে, আমার মনে হয় এতে বিজেপির উপকারের থেকে অপকার বেশি হয়। লোকাল নেতাদেরই ভোট জেতাতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে বিজেপিকে এখানে ভোটে জেতাতে কোনো সাহায্য করবে বলে আমার মনে হয় না। বরঞ্চ এটা রাজ্য নেতাদের ওপর কেন্দ্রীয় নেতাদের যে অবিশ্বাস রয়েছে সেটাই প্রতিভাত করে বা প্রতিফলিত করে। এই হচ্ছে বিজেপির অবস্থা। 3 নম্বরে অবশ্যই সিপিএম আসবে। সিপিএম এক সময়কার দ্বন্দ্ব প্রতাপ শক্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু আনফর্চুনেটলি 2011 পর থেকে যেটা ঘটল, সিপিএম ন্যায্য কথা বলছে কিন্তু সিপিএমের কথা কেউ শুনছে না। কারণ তারাও রাস্তার পলিটিক্সে অনেকটা পিছিয়ে আছে। মীনাক্ষী বা দীপশিতা বা শতরূপ, এরা যারা রয়েছেন নতুন প্রজন্মের পলিটিশিয়ান, তারা সোশ্যাল মিডিয়ায় খুব সরব। মীনাক্ষী তো রাস্তাতেও খুব সরব, কিন্তু কোথাও যেন কানেক্টটা হচ্ছে না। এক তো কমিউনাল পলিটিক্স সিপিএমের পক্ষে বড্ড একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে, কারণ সিপিএম তো সবসময় ধর্মনিরপেক্ষতার কথা বলে। এখন তো তার পক্ষে কমিউনাল পলিটিক্সে গিয়ে একটা স্ট্যান্ড নেওয়া পসিবল নয়। তাকে ধর্মনিরপেক্ষতার স্ট্যান্ডই নিতে হবে, কারণ ওটাই সিপিএমের আদর্শ পারমিট করে। কিন্তু এখন যে রাজনৈতিক চালচিত্র, সেখানে হয়ে গেছে পশ্চিমবঙ্গে কমিউনাল পলিটিক্সটা মুখ্য। সেখানে সিপিএম নিজেকে ফিট করতে পারছে না, একটা বাইনারি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সেই বাইনারিতে সিপিএম নিজের জায়গায় খুঁজে পাচ্ছে না এবং সেই জন্য সিপিএমের ভোট ভাবনা চিন্তা যে লেভেল আছে তার থেকেও কম স্তরে নেমে যাচ্ছে আর কি। কেউ ভাবেনি কখনো যে সিপিএম কখনো 5%, 6%, 7% ভোট পাবে, কিন্তু সেটাও হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, এটা তো মানে বিয়ন্ড ইমাজিনেশন। এটা কল্পনা করাও যেত না যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সিপিএম মাত্র 7, 8, 9 এমনকি 10%ও যদি ভোট পায়, সেটাও টু লেস। কারণ পশ্চিমবঙ্গে সিপিএম 34 বছর ক্ষমতায় থেকেছে, তার সাথে কোর ভোট আছে রে বাবা। কিন্তু কোর ভোটাররাও সিপিএমকে ভোট দিচ্ছে না কেন? তার কারণ এই যে একটা বাইনারি তৈরি হয়ে গেছে, এই যে একটা কমিউনাল পলিটিক্সের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেখানে সিপিএম একান্তভাবেই মিসফিট। একে তো সিপিএমের এটা প্রধান একটা
চ্যালেঞ্জিং বিষয়। সিপিএম জানি না কী করে এটাকে ট্রেস করবে। আমার মতে এর কোনো সমাধান নেই, কারণ সিপিএম বলতে পারবে না যে আমাকে এই কমিউনিটি ভোট দাও বা ওই কমিউনিটি ভোট দাও। সিপিএম সবসময় ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেছে, সিপিএমকে সেটাই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সিপিএম নেতারা যতটা ভালো করে কথা বলেন ততটা ভালো করে যে নেতৃত্ব দিতে পারছেন তেমনটা নয়। তারা হয়তো সিপিএমের প্রচুর সমর্থক রয়েছে ছাত্র যুবদের মধ্যে, বিশেষ করে আমাদের যে জেনারেশন সেখানে কিন্তু সিপিএমের অনেক সাপোর্টার রয়েছে এবং তাদের মধ্যে এই যে নতুন প্রজন্মের সিপিএম নেতা নেত্রীরা তারা এক প্রকার হিরো তাদের কাছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের কাছে হিরো, সাধারণ মানুষের কাছে কি হিরো হয়ে উঠছেন? আমার মনে হয় না। এবং মীনাক্ষী দেবী নিশ্চয়ই ডিওয়াইএফআইয়ের কর্মীদের কাছে, সিপিএম কর্মীদের কাছে স্টার, কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ মানুষের কাছে কি তিনি স্টার হয়ে উঠছেন? সিপিএম সেই অ্যানালিসিসটা করছেন না। শতরূপ বা যারা অন্যান্য রয়েছেন, কারো নাম দিয়ে বলছি না, তারা যথেষ্ট বড় মাপের নেতা, কিন্তু তারা সাধারণ মানুষের মনে কীরকম প্রভাব বিস্তার করতে পারছে সেটাই ইম্পর্টেন্ট। তারা সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয়, তারা টিভিতে যতটা সক্রিয়, যতটা ভালো কথা বলেন, সেটা কিন্তু ফিল্ডে খুব একটা দেখা যায় না। ফিল্ডে আবার বলছি, রাস্তার পলিটিক্স কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানেও কিন্তু আমার মনে হচ্ছে সিপিএম ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তৃণমূলের থেকে তো পিছিয়ে আছেই, এমনকি বিজেপির থেকেও পিছিয়ে যাচ্ছে। এখন যদি কেউ বলে যে বিজেপিতে জননেতাকে, শুভেন্দু অধিকারী হতেই পারে, দিলীপ ঘোষ তো অবশ্যই। সিপিএমকে যদি জিজ্ঞেস করা হয় যে সিপিএমের জননেতাকে, যে ফিল্ডের থেকে নেতা তৈরি হয়েছে, কাউকে কিন্তু দেখানো যাবে না, এটা রিয়ালিটি। আর লাস্টে এলো কংগ্রেসের অবস্থা এখন খুবই শোচনীয়, কিন্তু কংগ্রেস একটা ট্যাকটিক্যাল স্টেপ ভালোই নিয়েছে। নতুন যিনি রাজ্য সভাপতি হলেন তিনি কিন্তু অনেকটা তৃণমূল ঘনিষ্ঠ। অধীর চৌধুরী যেমন ঘোষিতভাবে তৃণমূল বিরোধী, তিনি কিন্তু নন। নতুন যিনি সভাপতি হয়েছেন তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু তিনি কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ। অর্থাৎ কংগ্রেস যে পরবর্তীতে তৃণমূলের সাথে থেকেও এই রাজ্য থেকে লড়তে পারে, তার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। কংগ্রেসের যা অবস্থা, তারা কখনোই একা সরকার গঠন করতে পারবে না। সিপিএমের সাথে জোট তাদের হয়েছে, কিন্তু সেই মডেলটা ফেল করছে বারবার। সিপিএমের ভোটাররা হয়তো কংগ্রেসকে ভোট দিচ্ছে, কিন্তু কংগ্রেসের ভোটাররা সিপিএমকে ভোট দিচ্ছে না, তারা ভোট দিচ্ছে তৃণমূলকে। সুতরাং কংগ্রেসের পক্ষে ট্যাকটিক্যালি এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমরা যদি তৃণমূলের সাথে জোট করে থাকি, তাহলে আমরা এক তো তৃণমূল শাসক পার্টি, আমরা কিছু আসন তো পেয়েই যাব। হয়তো আমাদের কম আসন দেওয়া হবে, কিন্তু সেই সমস্ত আসন থেকে আমরা জিতে আসবো, এরকম শূন্য পাওয়ার পরিস্থিতি তৈরি হবে না। তো সেদিক থেকেও কংগ্রেস তৃণমূলের সাথে জোট বেঁধে লড়াই করবে ভবিষ্যতে, তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তবে সবশেষে দুটো কথা বলি। দেখুন, ডেমোক্রেসিতে খুব ইম্পর্টেন্ট শক্তিশালী বিরোধী থাকা। যেই ক্ষমতায় আসুন না কেন, রেশিও যেন এমনভাবে হয়, শাসক দলের সিট তো থাকবেই বেশি, কিন্তু বিরোধী দলের সিট সংখ্যাও যেন বেশি থাকে। তা না হলে যেটা হয়, শাসক দল পেল 250, বিরোধী দল পেল 20। এতে যেটা হয়, রেশিও এমন হয়ে যায় বা ভারসাম্য এতটা নষ্ট হয়ে যায় যে শাসক দল যা ইচ্ছে তাই করতে পারে, কারণ বিরোধীর কোনো স্বরই নেই, বিরোধীরা জেতেনি। তারা বলতে পারে যে মানুষ তো বিরোধীদের ভোটই দেননি, আমরা মানুষের কথা কেন শুনবো। সেই জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডেমোক্রেসিতে যে শাসক দল অবশ্যই বেশি ভোট পাবে, কিন্তু বিরোধী দলকেও একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হবে, তাহলে কম্পিটিশান থাকে। এবং দ্বিতীয়ত যেটা আমাদের সবাই ভোটারদের মনে রাখতে হবে, আমেরিকায় যে সিস্টেমে ভোট হয় না, খুব ভালো, যে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকবে না। আমাদের দেশে তো ওরকম কোনো সিস্টেম নেই। যদি একই পলিটিক্যাল পার্টি খুব বেশি দিন ধরে ক্ষমতায় থাকেন, বা একই মানুষ যদি খুব বেশি দিন ধরে ক্ষমতায় থাকে, সেটাও কিন্তু ডেমোক্রেসির পক্ষে মঙ্গলজনক নয়, সেটা সেন্টারই হোক স্টেটই হোক। তো মানুষকে চেঞ্জ করতে হবে। আজকে এই দল থাকলো, কালকে সেই দল থাকলো, দেখা যাক না কে কত ভালো কাজ করে। তো এটাই ডেমোক্রেসির দস্তুর। ডেমোক্রেসি শুড ওয়ার্ক ইন দিস ওয়ে, আদারওয়াইজ ইট উইল বি ডিস্ট্রয়েড, আমার যেটা মনে হয় আর কি। কিন্তু দিনের শেষে ডেমোক্রেসির মূল কথা মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে, দ্যাটস অল। আমরা তো অ্যানালাইসিস করতে পারি, আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু মুদ্রা কথা, মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। তো এই ছিল আজকের পর্ব।
আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা অনুরোধ করছি, আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন।